It's time for fun with Color Kids Learning. এই শীতের রোদটাকে উপভোগ করতে যা লাগে না, একদম গা গরম হয়ে যায়। মনে হয় এই রোদটা যদি সারাদিন থাকতো তাহলে কত আনন্দই না হতো। ঠিকই বলেছিস। দুপুরবেলায় খাবার পর শীতটা যেন আরো বেশি করে। এই সময় এই রোদে বসে কাঁচা পেয়ারা নুন দিয়ে খেতে হবে, কি বলিস? হ্যাঁ, ঠিকই বলেছিস। আর গ্রীষ্মকালে দিনের কথা ভাব, ঠিক এর উল্টোটা হয়। তখন এই খাল পাড়ে দাঁড়িয়ে না থেকে খালের জলে ডুবে থাকতে মন যায়। ঠিকই বলেছিস। আচ্ছা শোন না, আমার মাথায় একটা পরিকল্পনা আসছে। কি পরিকল্পনা বল? তোর পরিকল্পনাগুলো আদতেই খুব ভালো হয়। আমি ভাবছিলাম এই শীতকালের রোদটাকে যদি বেশ অনেকক্ষণ ধরে উপভোগ করা যায় তাহলে কেমন হয়। তাহলে তো ভালোই হয়, কিন্তু সেজন্য তো আমাদের সকাল থেকে এখানে না খেয়ে দিয়ে বসে থাকতে হবে। আরে, আমি কি বলতে চাইলাম তুই ধরতে পারলি না। আমি ধরতে পেরেছি। তুই চাইছিস এই খালপাড়ে একটা পিকনিক করতে, তাই তো? একদম ঠিক ধরেছিস। শীতকালে তো এমনিতেই পিকনিক হয় চারিদিকে। আমরা না হয় এই শীতে একটার বেশি পিকনিক করব, কেমন হবে? ভালোই হবে, কিন্তু এই খালপাড়েই পিকনিকটা করবি কেন? এখানে তো ঠান্ডা হাওয়া দেবে। আমাদের একটা ফাঁকা মাঠে পিকনিকটা করলে ভালো হতো না? তোর গাধা, ফাঁকা মাঠ কোথায় পাবি? এখন সব মাঠে ধান ভর্তি। ধান উঠলে তারপর মাঠে পিকনিক করা হবে। আর তাছাড়াও খালের ধারে করলে একটা সুবিধা হচ্ছে, বাসনপত্র ধুতে কোনো অসুবিধা হবে না। কিরে অভিরূপ, আমি ঠিক বলছি তো? কি অনিরূপ, তুই এভাবে চুপ করে গেলি কেন? ব্যাপারটা কি? আসলে কেসটা হচ্ছে, পিকনিক করতে গেলে তো চাঁদা দেওয়া দরকার রে। সে তো দিতেই হবে। চাঁদা ছাড়া জিনিসপত্র কিনবো কি করে? এখন আমার কাছে টাকা পয়সা তেমন নেই রে। তাছাড়া বাবা মার কাছে টাকা চাইতেও তো ভয় করছে। কারণ কল্পনার বাবার কাছে কিছু টাকা ধার নেওয়া ছিল বাবার। সেটা আগে শোধ করতে হবে তো। তোকে চাঁদা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু আমাদের পিকনিক থামছে না। আমি কিছু টাকা সাথে করে নিয়ে এসেছি, ধর। এই টাকা দিয়ে আমি কি করব? তোরা জিনিসপত্রগুলো আগে থেকে কিছু কিছু করে কিনে রাখ। মশলাপাতি কিছু কিনতে হবে তো, তাই জন্যই বলছি। ঠিক বলেছিস। আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমরা আগে কিছু মশলাপাতি কিনে রেখে দেব। তারপর যা হবার হবে। কিন্তু এ কি, আমার খুব লজ্জা লাগছে রে। এভাবে তোদের টাকায় আমি... এই তুই চুপ কর তো, নাটক করিস না। চল এবার বাড়ি যেতে হবে, খিদেটাও লাগছে। কাল থেকে সাথে করে দুটো মুড়ি নিয়ে চলে আসবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চল, আমাকে যেতে হবে। ওদিকে একটু কাজ আছে ঘরের। তাহলে আবার দেখা হচ্ছে, কেমন? ও ওরে বাবা! শীতের সকালটায় রোদে চুপচাপ বসে থাকতে হেভি লাগে। গিন্নি, কোথায় গেলে? আমাকে আর কাপ চা করে দাও দেখি। রোদটাকে ভালো মতো উপভোগ করি। এটা তোমার চা খাওয়ার সময়? লোকে খেয়ে দে কাজে বেরিয়ে পড়লো, আর এখনো কাপের পর কাপ চা খেয়ে যাচ্ছে। বলি, এত চা খেলে শরীর থাকবে তো? আরে গিন্নি, বলো না। চা খেতে আমার কোনো ক্লান্তি নেই। বিশেষ করে এই শীতের দিনে চা খেতে দারুণ লাগে। দুধ চা খেলে গাটা একেবারে গরম করে দেয়। বলি, ঘন ঘন চা খেয়ে গা গরম না করে যাও না, জমিতে গিয়ে কারো সঙ্গে একটু খাটাখাটনি করো না, তাহলে তো গাটা তাড়াতাড়ি গরম হবে। তুমি কি বলছো গিন্নি? আমি গ্রামের মোড়ল হয়ে জমিতে চাষাবাদ করতে যাব? হয় না। কেন? জমিতে চাষাবাদ করলে জাত চলে যাবে নাকি? না না, সেটা বলিনি। কিন্তু গ্রামের মোড়ল জমিতে কাজ করছে, এটা দেখতে একটা কেমন মানে দৃষ্টিকটু লাগে না? এই বসে বসে সারাক্ষণ চা খাচ্ছ আর জ্ঞান দিচ্ছ, এটা দেখতে আরো দৃষ্টিকটু লাগে। কিন্তু আমি কি চাষিদের মতো অত চাষাবাদ করতে পারবো গিন্নি? সেটাই বলো, তোমার মুরদ নেই, খাটাখাটনি করবার গতর আছে নাকি? সারাদিন শুধু খাচ্ছ আর বসে আছো, ব্যাস। আর তো তোমার কোনো কাজ নেই। তুমি আমাকে এ কথা বলতে পারলে গিন্নি? আমি গ্রামের উন্নতির জন্য কত কি কাজ করেছি, আর আমাকে শেষকালে নিজের গিন্নির মুখে এ কথা শুনতে হলো যে আমি কোনো কাজ করি না। দেখো, তুমি সব সময় ন্যাকামো করবে না। আমি তোমাকে কোনোদিন এই কথা বলতে চাইনি।
তুমি জমিতে খাটাখাটনি করতে পারো না বলেই তো আমি তোমাকে কথাটা বললাম। আত্মা মাঝি সাটাকলি, ঠিক আছে, আমিও এত বড় অপমান সহ্য করব না। আমিও এই মুহূর্তে জমিতে গিয়ে ওই দেবেশ আর দিনেশের সাথে কাজকর্ম করব। আমি এক্ষুনি বেরোবো। হ্যাঁ, একদিন কাজ করে দেখো, দেখবে গা গরম থাকবে। তারপর দ্বিতীয় দিন তুমি নিজে থেকেই কাজে যেতে চাইবে, আমার বলার প্রয়োজন হবে না। হ্যাঁ, তুমি এত সব কি করে জানলে গিন্নি? আমি যে চাষির ঘরের মেয়ে ছিলাম, তুমি কি মাঝে মাঝে সেটা ভুলে যাও? এখন আমার মাথা গরম করিও না, তাহলে দেখবে রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। আরে কি গো, তুমি একটু দাঁড়াও। ধ্যার তেরিকা, আরে দিলে তো তুমি পেছু ডেকে। কি ব্যাপার বলো তো, আমি তো একটা কাজে বেরোচ্ছি নাকি? হ্যাঁ, বেরোবে তো বটেই, কিন্তু ঘরে যে কিছু সবজিপত্র আনতে হবে, মশলাপাতিও সব শেষের দিকে, সে খেয়াল কি আছে? সেটা তো কালকে রাতেই তুমি বলে রাখতে পারতে। আমি তাহলে আজকে ভোরবেলায় গিয়ে সমস্ত কিছু এনে দিয়ে তারপর জমিতে বেরোতাম। জমিতে তো এখন তেমন কোনো কাজ নেই। এখনই তো বেশি কাজ কিন্নি। এরপর ধান উঠবে, পাকা ধানগুলোকে ভালোভাবে পাহারায় রাখতে হবে, যাতে ছাগল বা গরুতে না খেয়ে নেয়। আর তাছাড়াও চারিপাশে শত্রুর তো অভাব নেই। ঠিকই বলেছ। এবার ধানগুলো উঠলে তারপর কিন্তু অভিরূপ বাবুর পাওনা টাকাটা শোধ করে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ গিন্নি, সে কথা আমার মনে আছে, সেই জন্যই তো আমি আরো মনোযোগ সহকারে কাজ করছি। যাই হোক, তোমার আর কিছু বলবার আছে? তাহলে আমি এলাম। ঠিক আছে, তবে এসো। আরে কি হলো বাবা, কোথায় চললে তুমি? জমিতে কাজে যাচ্ছি। ও মানে তুমি আবার কবে থেকে জমিতে কাজ করতে শুরু করলে? এই আজ থেকে শুরু করব। ঘরে বসে থেকে আর গা গরম করতে পারছি না রে। উপরন্তু তোর মায়ের কথা শুনতে হচ্ছে, তাই জন্য আজ থেকে জমিতে কাজে চললাম। সে কি বাবা, তুমি তাহলে মায়ের ওপর অভিমান করে এই কাজ করছো? আরে না রে, মায়ের উপর অভিমান করে নয়। তোর মা বলল যখন, আমি আজ থেকে একবার গিয়ে কাজ করে দেখি। জমিতে কাজ করতে আশা করি ভালোই লাগবে। তা তুই কিছু বলবি নাকি আমাকে এখন? হ্যাঁ, বলতাম, একটু দরকার ছিল, কিন্তু এখন আর বলবো না। তুমি বরং বাড়ি ফিরে এসো, তারপর বলবো। ঠিক আছে রে মা, তাহলে আমি চললাম, কেমন? কি রে, কেমন দিলাম? তুমি হঠাৎ করে বাবাকে এমন আদেশ দিতে গেলে কেন মা? আর বলিস না, সকাল থেকে বসে বসে শুধু কাপের পর কাপ চা খেয়ে যাবে। এত চা খাওয়া কি শরীরের পক্ষে ভালো? সেটা তুমি ঠিকই বলেছ মা, বাবার এই অভ্যেসটা আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার যে এদিকে কিছু টাকার প্রয়োজন। টাকা? আবার কিসের জন্য টাকার প্রয়োজন? কি ব্যাপার? আমরা কয়েকজন বন্ধু মিলে ওই খালের পাড়ে পিকনিক করব, সেই জন্যই আর কি। ও বাবা, শীতকাল প্রবেশ করতে না করতেই এখন থেকেই তোদের পিকনিক করা শুরু হয়ে গেছে? শুরু আর করলাম কই মা, এই তো সবে শুরু হবে। তাহলে কি আমরা বাদ চলে যাব এবারেও? আরে দাঁড়াও দাঁড়াও, বউনিটা অন্তত আমরা করি, তারপর তো তোমাদেরকে নিয়ে বড়সড় করে পিকনিকের আয়োজন করা হবে। তা বাবার কাছ থেকে কত টাকা নিবি? 200 টাকার মতো হলেই হয়ে যাবে। আমরা 3 জন তো সবে, বেশি কিছু আয়োজন করব না। ধুর পাগলি, শোন, 200 টাকা নয়, তুই তোর বাবার কাছ থেকে 500 টাকা চাইবি। 500 টাকা কেন? কেন মানে, 200 তোর, 300 আমার। মা, ব্যবসা তোমার কাছ থেকে শিখতে হবে। এখন খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দুটো খেতে দাও তো দেখি। হ্যাঁ, শীতকাল তো পড়েই গেল প্রায়। এরপর আমার এই ভেজাল খেজুরের গুড় বিক্রি করে কিছুটা টাকা কামিয়ে নিতে হবে, না হলে হবে না। সৎ পথে মানুষ চলতে পারবে না বাবা। এত খাটাখাটনি আমার পক্ষে সম্ভব নয়। ঘুম থেকে উঠতে উঠতেই তো বেলা হয়ে যায়। আরে আরে, ওখানে দুজন আছে বলে মনে হচ্ছে। যাই যাই, ওদেরকে মুরগি বানাই। কি গো নগেনকা, এখন থেকে কি বিক্রি করতে শুরু করলে আবার? শীতকাল তো পড়ে গেল, তোমাদের কি মনে হয় আমি কি বিক্রি করতে পারি? সেটাই তো বুঝতে পারছি না, কোনো সবজিপাতি নাকি?
আরে না না, এতে আছে খেজুরের গুড়। সে কি এরই মধ্যে তুমি খেজুরের গুড় তৈরি করে ফেললে? আরে এখন তো খেজুরের রস সবেমাত্র পাড়া হচ্ছে। এত তাড়াতাড়ি কাজ করে তুমি কিভাবে খেজুরের গুড় তৈরি করলে? ওটাই তো বলা যাবে না বাবা। ওটা বললে তোরা আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করবি না, আর আমার ব্যবসা নষ্ট করবি, সেটা তো আমি হতে দিতে পারি না। এটা কি বলছো তুমি? এটা কোনো কথার কথা হলো? আরে ছাড় ওসব কথা বাদ দে। এই তোরা চেষ্টা করলেও আমার মতো কাজ করতে পারবি না। তা তোরা কি খেজুরের গুড় নিবি? না না, এখন খেজুরের গুড় নিয়ে কি করব আমরা? আরে ব্রত, কিছুদিন পর তো আমাদের পিকনিক আছে। সেখানে তো খেজুরের গুড় দরকার হবে। হাতে তো কিছু টাকা আছে। তাহলে নিয়ে নাও না। পিকনিকের সময় তো নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। তাছাড়াও ঘরে কত কাজে লাগে খেজুরের গুড়, ভেবে দেখো। একদম শীতকাল শুরু হওয়ার মুখে টাটকা খেজুরের গুড় কারোর কাছে পাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কত করে দাম দিচ্ছ? বেশি নয়, তোমাদের জন্য ওই 80 টাকা কিলো। একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে অন্যদের কাছে আমি 100 টাকা করে কিলো বিক্রি করছি। বাবা, তোমার কাছে 80 টাকা বললাম। আরে বাবু, নিলে নাও, না হলে আমাকে ছাড়ো। আমাকে আবার গোটা গ্রামে ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে আমাদের 1 কিলো গুড় দিয়ে দাও। এই তো, মালগুলোকে মুরগি বানিয়ে টাকা আদায় করে নিয়েছি। ব্যাস, এরপর গোটা গ্রামে বাকি গুড় বিক্রি করে ধীরে ধীরে বড়লোক হওয়ার পথে পা বাড়াতে হবে। কি দেবেশ দা, এবারে জমিতে তো ফসল মনে হচ্ছে খুব ভালো হয়েছে গো। তাহলে অনেক বছর পর আমাদের ভালো মুনাফার পথ দেখতে পাবো বলো আমরা। হ্যাঁ রে দিনেশ, এবারে যদি আমরা ধানের ভালো দাম পাই, তাহলে দেখবি এবছর থেকে আমাদের ভাগ্য ঘুরে যাবে। ঠিকই বলেছো দাদা। প্রত্যেক বছর তো শেষ মুহূর্তে বন্যা হলে না হলে নিম্নচাপ এসে আমাদের ফসলের অনেক ক্ষতি করে দেয়। এবারে আমাদের ভাগ্য অনেক ভালো গো। তাহলে আর বলছি কি, আমি আগের বছর বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। তার অর্ধেক টাকা শোধ করবার পর আর পারিনি। অন্য কেউ হলে এতক্ষণ আমাদের গ্রাম ছাড়া করে দিত, কিন্তু অবিরূপ বাবু বলেই আমাদের এখনো ছাড় দিয়ে রেখেছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো। তো কি ব্যাপার, কি হয়েছে? আরে বাবু, আপনি এখানে কি করছেন? দেবেশ বলছিল আপনি ওর কাছ থেকে কিছু টাকা পান, সেই কথাই আর কি। ও আচ্ছা, তাই বল। আরে আগের বছর এইভাবে বন্যা হওয়ার কারণে তো যাই হোক, তোমাদের কাজ কেমন চলছে? কাজ তো ভালোই চলছে বাবু, কিন্তু আপনি হঠাৎ করে এখানে এলেন কি জন্য? হাঁটতে বেরিয়েছিলেন নাকি? রোদটা কিন্তু খুব সুন্দর লাগছে। আরে না না, হাঁটতে বের হইনি। তোমাদের কাছে কিছু কাজ হবে, আমি তোমাদের সাথে কাজ করতে এলাম। তার মানে আপনি হঠাৎ আমাদের সাথে কাজ করতে যাবেন কেন? আরে গিন্নির আদেশ, আমাকে ঘরে কথা শুনিয়ে শুনিয়ে কাজ করতে পাঠালো। বলল গা গরম হবে। তা তোমাদের কাছে কিছু কাজ থাকলে দাও না, আমাকে দাও না। কিছু নেব না গো, ফিরিতেই করে দেব। আপনি আমাদের জমিতে পা রাখবেন, এটাই আমাদের সৌভাগ্য বাবু। আপনি আসুন। না না, পা রাখা নয়, আমি সত্যি করেই তোমাদের সাথে কাজ করব। কিছু কাজ দাও, আমি করি বরং। গিন্নিমা আছেন নাকি? আসুন আসুন, খেজুরের গুড় নিয়ে যান। একদম কম দামে খেজুরের গুড়, একবার পুড়িয়ে গেলে আর পাবেন না। কি ব্যাপার নগেন, শীত পড়তে না পড়তেই তুই খেজুরের গুড় নিয়ে হাজির? আগে হ্যাঁ গিন্নিমা, আপনাদের জন্য স্পেশাল খেজুরের গুড় নিয়ে এলাম আমি। একদম কম দামে পেয়ে যাবেন। তা কত করে বিক্রি করছো? খেয়ে আবার পেট খারাপ করবে না তো? তোমার তো ভেজাল জিনিস বিক্রি করবার জন্য দুর্নাম আছে। না না গিন্নিমা, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি ভেজাল জিনিস বিক্রি করা ছেড়ে দিয়েছি। সত্যি বলছো তো কাকা? নাকি আবার আমাদেরকে মিথ্যে বলে মাথা ঘোরানোর চেষ্টা করছো? আরে মামুনি, তুমি আমার কথা 100% বিশ্বাস করো। আমি মিথ্যে বলছি না। এখন বলো তো মামুনি, তোমাকে কত কেজি গুড় দেব? নিতে পারি, তবে এখন টাকা পয়সা দেব না। আগে খেয়ে দেখবো, তারপর টাকা পয়সা। সেটা কি করে হয় মামুনি? আমার তো এই গুড় তৈরি করতে কিছুটা খরচ আছে। তা সেই খরচ তো ভরপাই করতে হবে, তাই না? ঠিক আছে নগেন, তুমি আমাকে তাহলে 1 কেজি দিয়ে দাও। আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি।
আগের বারের মতো ফেঁসে যাবে কিন্তু মা। যদি আমাদেরকে ঠকিয়ে যায় তাহলে সমস্ত টাকা ওর কাছ থেকে উসুল করব আমি। দেখবে কেমন লাগে। হ্যাঁ রে, আমরা বাজারে লিস্টগুলো ঠিকঠাকভাবে করলাম তো? ওরে অত চিন্তা করছিস কেন? আমাদের হাতে অনেক সময় আছে। এখন চল চল, বেলা থাকতে মশলার বাজারটা করে নিয়ে চলে আসি, তারপর অন্য কথা। ঠিকই বলেছিস। আরে ওটা কি আসছে? আমাদের অভিরূপ বাবু বলে মনে হচ্ছে না? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। কিন্তু উনি এইভাবে হাঁসফাঁস করে কোত্থেকে আসছেন? দাঁড়া তো জিজ্ঞাসা করি। আরে চেলা চামুন্ডার দল, তোমরা চললে কোথায়? আর তোমাদের সেই রানীমা কোথায় গেল? রানিমা তো ঘরে আছে, আমরা যাচ্ছি পিকনিকের বাজার করতে। ও, তাহলে তোমাদের পিকনিক শুরু হয়ে গেল। তার মানে আবার আমার পকেটে টান পড়বে। হ্যাঁ বাবু, তা আপনি এ সময় কোথা থেকে ফিরছেন? কোথাও গিয়েছিলেন নাকি? কাজ থাকলে আমাদেরকে বলতে পারতেন, আমরা করে দিতাম। আরে ভাইয়েরা, আমি গেছিলাম জমিতে কাজ করতে, সেখান থেকে ফিরছি। গাটা একবারে গরম হয়ে গেছে। জমিতে কাজ করছেন আপনি? কেন, বাকি সবাই কোথায় গেল? বাকি সবাই আছে, কিন্তু আমি আসলে শীতকালে গা গরম করবার জন্য একটুখানি কাজ করতে গেছিলাম আর কি। আর তোমাদের রানীমার মায়ের আদেশ, বুঝলে না? হ্যাঁ হ্যাঁ বাবু, বুঝলাম। তাহলে আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন। নিশ্চয়ই আপনার খুব খিদে পেয়ে গেছে। খিদে মানে? এরকম খিদে আমার আগে কোনোদিন পাইনি। উফ, খুব খিদে পেয়ে গেছে ও। ইস, এইসব কি খাবার রান্না করছো তুমি? দিন দিন কি রান্না শিখছো নাকি? আরে কি হলো তোমার? তুমি এত রেগে উঠলে কেন? রান্না খারাপ হয়েছে নাকি? তুমি একটু মুখে দিয়ে দেখো না, তরকারিটা খাও। এ বাবা, এটা কি রান্না করেছি গো আমি? তাহলে দেখো, বেশি কথা বললেই এক্ষুনি তোমার রাগ হয়ে যাবে। কিন্তু আজকের তরকারিটা এমন হলো কেন? আমি তো মন দিয়েই রান্না করেছিলাম, রান্নাঘর ছেড়ে এক মুহূর্ত ওঠেনি। তাহলে এমন হওয়ার কারণ কি? কোনো পচা মশলা তরকারি রান্নার সময় দিয়েছিলে নাকি? দাঁড়াও দাঁড়াও, আমার মনে পড়েছে। আমি আজকে নগেনের কাছ থেকে খেজুরের গুড় কিনেছিলাম, সেটাই আমি তরকারিতে দিয়েছিলাম। ও বাবা, তুমি করেছো কি? ও মাল নিশ্চয়ই আবার আমাদেরকে ভেজাল মাল দিয়ে চলে গেছে। আমি কি ভুল করলাম গো? আমার বারবার মনে হচ্ছিল এর কাছ থেকে না নেওয়াই ভালো, কিন্তু ও আমার কাছ থেকে এমন ন্যাকা ন্যাকা কথা বলছিল যে আমি গুড় না নিয়ে আর পারলাম না। দাঁড়াও দাঁড়াও, বেটাকে দেখাচ্ছি আমি। লোককে এভাবে ঠকানো আমি বার করে দিচ্ছি। তুমি একা কি করবে? নগেন যদি তোমার কথা বিশ্বাস না করে? করবে না তো কোথায় যাবে? তুমি শুধু দেখে যাও। আমাকে দয়া করে ছেড়ে দাও তোমরা। আমি এই ভুল কাজ আর জীবনে কোনোদিন করব না। নগেন কাকা, তুমি প্রত্যেক বছরই একই কথা বলো, তারপর আবার বছর ফুরিয়ে গেলে সব কথা তুমি ভুলে যাও। ওরে পিসিমণির দিব্যি করে বলছি, আর কোনোদিন করব না। দেখেছিস, দিব্যিটাতেও তুই চিটিংবাজি করছিস। তোর পিসিমণি আছে নাকি তাই? তুই তার দিব্যি খাচ্ছিস? তোমরা সবাই নগেনকে ছেড়ে দাও। আর নগেন, তুমি এখান থেকে যাও, পরের বার যেন এ কাজ করবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। উনি বাবা, পালাই পালাই। তুমি ওকে ছেড়ে দিলে বাবা? আরে, ওকে এভাবে সবাই মিলে ভয় দেখালে হবে না। ও এসব কাজ করে বলেই আমরা সবাই মিলে একটু ওকে নিয়ে আনন্দ করতে পারি। 2 পয়সা করে কমে খাচ্ছে, খাক না, যা পারে করুক। তা তোমাদের পিকনিক কখন? এই তো বাবা, যাচ্ছি। চলো চলো দিনেশ, আমরা তাহলে ওদের পিকনিকের ওখান থেকে একটু ঘুরে আসি, তারপর জমিতে যাব, কেমন? কিরে, তোরা তো দেখছি সব আয়োজন করে একেবারে প্রস্তুত হয়ে গেছিস। হ্যাঁ রে, আমরা আগে থেকে সব করে রাখলাম। এরপর তুই রান্নাটা করবি, গরম গরম ভাত আর মাংসের ঝোল। আহারে, আমাদেরকেই পিকনিকে নিলে না তোমরা। আমরা না হয় কাজ থেকে ফিরে মাংস ভাতটা খেতাম, চাঁদা দিতাম অবশ্য। বাবু, আপনাদেরকে নিয়েও করবো একদিন, কোনো চিন্তা করবেন না। আচ্ছা কল্পনা, একটা কথা বলতো,
আমি ভাবছি যে শেষ পাতে একটা চাটনির ব্যবস্থা করা যাক। কালকে নগেন কাকার কাছ থেকে গুড় কিনে রেখেছিলাম। কি, তোরাও তাহলে ঠকে গেছিস? তার মানে নগেন কাকা? ওরে, তাহলে আর বলছে কি? আমাদের তাহলে এত দেরি হলো কি জন্য? ওই নগেন কাকা তার ভেজাল গুড় আবার সবাইকে বিক্রি করেছে, সেই নিয়ে তোকে আটক করেছিলাম আমরা। ওই গুড় যদি তরকারিতে দিয়ে দাও তাহলে তোমাদের পিকনিক জলে গেল, আর কোনো উপায় নেই। দেখলি তো, আমি বলেছিলাম তোকে। যাক বাবা, ঠিক সময় জানতে পারলাম ব্যাপারটা, না হলে তো আমাদের আজকে খালপাড়ের পিকনিকের 12টা বেজে যেত। আমি তোদেরকে বাঁচিয়ে দিলাম, তার জন্য আমি 2 পিস মাংস বেশি খাবো।